নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের কোনো সূত্র দিয়ে ক্লাস শুরু করব না, কোনো সংজ্ঞাও বলবো না, আর তোমাদের কিছু মুখস্থও করতে বলবো না। আমি শুধু একটা প্রশ্ন করব, এই বৃত্তটার দাম কত? অদ্ভুত লাগছে তাই না? একটা বৃত্তের আবার দাম হয় নাকি? হয়, যদি এই বৃত্তটা একটা গোলাকার জমি হয়, যদি এটা একটা পুকুর হয়, অথবা যদি এটা এমন একটা মাঠ হয় যেখানে ঘাস লাগাতে হবে, তাহলে এই বৃত্তের ভেতরে মোট কতটা জায়গা আছে সেটা জানার ওপরই নির্ভর করবে কত টাকা খরচ হবে, তাই তো? আর সেই জায়গা হিসাব করার নামই হলো বৃত্তের ক্ষেত্রফল। আজ আমরা শুধু একটা অধ্যায় পড়ব না, আমরা বুঝব একটি সাধারণ বৃত্ত কিভাবে বাস্তব জীবনের অসংখ্য সমস্যার সমাধান করে। তো চলো শুরু করি। এখন তোমরা এই বৃত্তটার দিকে ভালো করে তাকাও। আমি তোমাদের একটা প্রশ্ন করছি, যদি আমি বলি এই বৃত্তটাকে লাল রং দিয়ে পুরোটা রং করতে হবে, তাহলে কি জানতে হবে? ভাবো, আরও একবার বলছি, যদি আমি বলি এই বৃত্তটাকে লাল রং দিয়ে পুরোটা রং করতে হবে, তাহলে কি জানতে হবে? কেউ হয়তো বলবে কতটা রং লাগবে সেটা জানতে হবে। একদমই তাই, কিন্তু কতটা রং লাগবে এটা আসলে কি? এটাই হলো এই বৃত্তের ভেতরের মোট জায়গাটা, অর্থাৎ ক্ষেত্রফল। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো, বৃত্তের ভেতরের মোট জায়গাটা বলতে এইটাকে বোঝাচ্ছি। এই যে ভেতরের যে জায়গাটা রয়েছে এইটা, ঠিক আছে? এইবার আমি তোমাদের একটা ব্যাপার প্রথমেই ক্লিয়ার করে রাখতে চাই, যেটা হচ্ছে এই পাশটায় দেখো। ধরো আমি এই বৃত্তটার চারপাশে একটা ফিতে লাগাতে চাই, এবারেও কি এই পুরো ভেতরের অংশের হিসাব লাগবে? আরও একবার বলছি, ধরো আমি শুধু এই বৃত্তটার চারপাশে একটা ফিতে লাগাতে চাই, তাহলে এবারেও কি এই পুরো ভেতরের অংশের হিসাব লাগবে? একদমই না। এখানে কি লাগবে বলো তো? এখানে লাগবে শুধু এই বৃত্তের চারপাশের দৈর্ঘ্যটা, অর্থাৎ এটাকে কি বলে আমরা সকলেই জানি, পরিধি বলে। তাহলে এখন আমরা দুটো বিষয় আলাদা করে ফেললাম, কি কি বলো তো? একটা হচ্ছে পরিধি, আর একটা কি? ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পরিধি মানে কি বললাম? শুধু চারপাশের দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল মানে দেখো আমি এখানে দেখিয়েছি, এই যে এই বৃত্তের এই ভেতরের জায়গাটা দেখো লাল কালি দিয়ে দেখানো রয়েছে, তাহলে এখানে লিখে দিচ্ছি আমি, দেখো, ভেতরের পুরো অংশ। ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু আগে তোমাদের ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, বুঝতে পারলে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এটা সকলের মনে চলছে আমি জানি, যে এই বৃত্তের ক্ষেত্রফল বার করতে হলে আমাদের কি জানা দরকার? বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে গেলে আমাদের কি জানা দরকার? এখন অনেকেই বলবে যে আমাদেরকে এই বৃত্তের ব্যাস জানতে হবে, কেউ বলবে আবার পরিধি জানতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমি এখানে একটু তোমাদের ব্যাসার্ধ, পরিধি এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো, এই যে মাঝখানে একটা বিন্দু রয়েছে, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটা এটা হতে পারে, এটা হতে পারে, আবার এদিক থেকে টানলে এইটা এইটা এইটা, যে কোনো, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকেই কি বলা হয়? এটাকে বলা হয়
ব্যাসার্ধ। ঠিক আছে, এই ইংরেজি নাম কি? রেডিয়াস। একে ডিনোট করা হয় ছোট হাতের আর দিয়ে। বুঝতে পারলে? হয়ে গেল। এবার আমরা জানবো ব্যাস। এগুলো তোমরা কম বেশি সকলেই জানো, তাও আমি একবার এখানে বলে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ব্যাস জিনিসটা কি? এখন যদি কেন্দ্রের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা সরল রেখা টানা হয়, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যদি একটা সরল রেখা টানা হয়, সেটাকে কি বলা হবে? বৃত্তের ব্যাস বলা হবে। ধরো আমি একটা এরকম সরল রেখা টানলাম, যেটা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, ধরো এখানে একটা বৃত্ত আছে, এটা কেন্দ্র, আমি একটা এরকম লাইন টেনে দিলাম, এটা কিন্তু ব্যাস হবে না। ঠিক আছে, ব্যাস হতে গেলে কি করতে হবে? কেন্দ্র দিয়ে যেতে হবে, এরকম, এইটা, এগুলো সবই কি? ব্যাস। বুঝতে পারলে? বা এইটাকে একটু জুড়ে দাও, তাহলেই দেখো হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। এই যে কেন্দ্র দিয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত লাইনটা, তাহলে এইগুলোকে কি বলা হয়? ব্যাস বলা হয়, ডায়ামিটার। ঠিক আছে, আর এখানে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক একটা। আর এখান থেকে ব্যাসার্ধও বার করা যায়। ব্যাসার্ধ কি হয়? ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস বাই 2। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হচ্ছে শুধু ব্যাসার্ধ জানলেই কি পুরো বৃত্তের, এই যে শুধুমাত্র যদি আমি ব্যাসার্ধটা জানি, তাহলে কি এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো? উত্তর হলো অবশ্যই পারবো। তার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা আমি একটু পর বলছি, আগে আমরা বুঝবো যে সূত্রটা কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরও মজাদার হবে। ঠিক আছে, তো চলো সেটা আমি এবার দেখাচ্ছি। তো এইবার এই জায়গাটা একটু ভালো করে বোঝো। দেখো, ধরো এই বৃত্তটিকে আমি অনেকগুলি সমান ছোট ছোট খণ্ডে কেটে ফেললাম। আমি ধরে নিচ্ছি এই বৃত্তটিকে আমি সমান 16টা ছোট ছোট খণ্ডে কেটে ফেললাম। তো এইভাবে কাটবো, দেখো এটা কটা খণ্ড হলো বলো তো? 4টে খণ্ড হলো। আটটা হলো। বারোটা হলো। দেখো 16টা হয়ে গেছে। ঠিক আছে, তো একটু গুণে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, তো এইবার আমি এগুলোকে, এই খণ্ডগুলোকে একটুখানি রং করে দিচ্ছি। কেন করছি সেটা আমি তোমাদের বলছি। দেখো, এটায় লাল রং দিলাম, এটা সাদা সাদাই থাক। আবার এটায় লাল, এটা সাদা থাক, এটা লাল, এটা সাদা। ঠিক আছে, এইবার আমাদের কাজ হবে একটা খণ্ড উপরে, পরেরটা নিচে, আবার একটা উপরে একটা নিচে, এভাবে সাজানো। আরও একবার বলছি, এই যে খণ্ডগুলো করলাম, এই খণ্ডগুলোর একটা খণ্ড উপরে, পরেরটা নিচে, আবার এটা উপরে, পরেরটা নিচে, এইভাবে সাজাবো। অর্থাৎ এইভাবে সাজাবো। দেখো এই পাশটায়
কটা হলো? 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5 6 7 8। এখন তোমরা বলবে যে 16টা খণ্ড ছিল, 8টা হলো কেন? দেখো কীভাবে 16টা হচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলেছি যে খণ্ডগুলোকে কীরমভাবে সাজাবো, একটা উপর দিক থেকে একটা নিচের দিক থেকে। এইবার দেখো আমি ধরো এখান থেকে সাজাচ্ছি, এইটাকে আমি এখানে সাজালাম। এর এই যে পরেরটা, এই যে সাদাটা, সাদাটা দেখো হচ্ছে এইটা, ঠিক আছে? দেখো এবার বুঝতে পারছো, এই যে সাদা। আবার তারপরেরটা কী হবে? এই যে লাল আছে, লাল রঙ দিয়ে দিচ্ছি দেখো। তারপরেরটা আবার সাদা আছে, তারপরেরটা আবার লাল। এইভাবে জিনিসটা হবে, বুঝতে পারলে? আচ্ছা কটা হয়েছে দেখে নাও, 1 2 3 4 5 6 7, আর একটা এখানে হবে 8, ঠিক আছে? তাই রঙটা কমপ্লিট করে দিচ্ছি। খণ্ডগুলো একটু ছোট বড় হয়েছে, কিন্তু বিষয়টা তোমরা বোঝো, ঠিক আছে? তাহলে এই খণ্ডগুলোকে সাজানোর পর আগের যে গোলাকার বৃত্তটা, সেটা ধীরে ধীরে কিসের আকার নিয়েছে বলো তো? এই যে এটা কিসের আকার? তোমরা সকলেই বলতে পারবে এই আকারটার নাম কি। এই আকারটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে? তাহলে আগের গোলাকার বৃত্তটা আয়তক্ষেত্রের মতো একটা আকৃতি তৈরি করেছে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করি, সেটাই বৃত্তের ক্ষেত্রফল হবে, হ্যাঁ কি না? কারণ এই খণ্ডগুলো তো আমরা উপর নিচে সাজিয়েই এই আয়তকার চিত্রটা পেয়েছি, তাই তো? তাহলে এখন যদি আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে ফেলি, সেটাই বৃত্তের ক্ষেত্রফল হবে। কারণ এই ছোট ছোট খণ্ডগুলোকে উপর নিচে সাজিয়েই আয়তক্ষেত্রটা পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? তোমরা প্রত্যেকে জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে কি কি চাই? দৈর্ঘ্য চাই, আর চাই হচ্ছে প্রস্থ, অর্থাৎ এই যে এইটা চাই, আর হচ্ছে এইটা চাই, ঠিক আছে? তাহলেই আমরা ক্ষেত্রফলটা বার করে ফেলতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা কত হবে? না, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে এই যে বৃত্তের পরিধি রয়েছে, এই বৃত্তের পরিধির অর্ধেক। আর আমরা বৃত্তের পরিধি সকলেই জানি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। আর এর অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 2 2 কেটে যাবে, πr। তাহলে এটার মান কত? দৈর্ঘ্যটা কত? πr, ঠিক আছে? এইবার এই আয়তক্ষেত্রের প্রস্থটা কত? দেখো আমরা যেভাবে সাজিয়েছি, সেখানে উপর দিক এবং নিচের দিক থেকে দূরত্ব, এটা সমানই কী বলো তো? এই যে এইটা, এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই যে এইগুলো, এইগুলো এগুলো কি? এগুলো তো বৃত্তের ব্যাসার্ধ। এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে তো আমরা ব্যাসার্ধ বলি, ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? আর তাহলে দৈর্ঘ্য পেলাম কত? πr, আর প্রস্থ পেলাম r। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে πr গুণ, আর প্রস্থ কত? r। তাহলে πr গুণ r সমান হচ্ছে পাই r গুণ r মানে কত? r স্কোয়ার বর্গ একক। বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফল, কত? পাই r স্কোয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র।
পাই আর স্কোয়ার। আর এখানে আমরা আরও একটা ছোট্ট বিষয় জেনে নেব যে এই যে পাই, এই পাইটা কোথা থেকে এলো। দেখো, যে কোনো বৃত্তের ক্ষেত্রে পাই সমান কি হয়? পরিধি বাই ব্যাস। ঠিক আছে, তাহলে পরিধি কি হয়? সমান পাই গুণ ব্যাস। ঠিক আছে, সমান পাই গুণ, আচ্ছা ব্যাস কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস কত হবে? দ্বিগুণ মানে কত? 2r। তাহলে পাই ইন্টু 2r, তাহলে কত হবে? 2 পাই আর। তাহলে পরিধি কত হলো? 2 পাই আর। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও তোমরা এই নবম শ্রেণীর কোষে দেখি 18-র যে বৃত্তের ক্ষেত্রফল রয়েছে, এই বৃত্তের ক্ষেত্রফল এই অধ্যায়টির যে অঙ্কগুলো রয়েছে কোষে দেখির, সেগুলোর সমাধান দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।